আচ্ছা, আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স, গভর্নমেন্ট বাজেট, বা যেটাকে আমরা পাবলিক বাজেট বা পাবলিক ফাইন্যান্স বলি। এই টপিকটার উপর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, সেগুলোর আজকের ক্লাসে ডিসকাশন করছি। আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে, সেই প্রথম প্রশ্নটা হচ্ছে গভর্নমেন্ট বাজেট ইজ রিকোয়ার্ড। গভর্নমেন্ট বাজেট কেন আমরা করি বা করতে হয়? প্রথম স্টেটমেন্ট রয়েছে, সো দ্যাট গভর্নমেন্ট ক্যান চেঞ্জ দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড ব্রিং অ্যাবাউট এ ডিস্ট্রিবিউশন দ্যাট ইজ কনসিডার্ড ফেয়ার বাই দ্য সোসাইটি। 2 নম্বর স্টেটমেন্ট আছে, সো দ্যাট গভর্নমেন্ট ক্যান কারেক্ট ফ্লাকচুয়েশনস ইন ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। দুটো স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা বলতে হবে। প্রথম স্টেটমেন্টটার মানেটা একটু বলে দিচ্ছি। গভর্নমেন্ট বাজেটের প্রয়োজনীয়তাটা প্রথম স্টেটমেন্ট অনুযায়ী বলছে যে এটা ইনকাম ডিস্ট্রিবিউশনের মধ্যে চেঞ্জ নিয়ে আসে, এবং এমন একটা ডিস্ট্রিবিউশন নিয়ে আসে যেটাকে সোসাইটির পয়েন্ট অফ ভিউ থেকে ফেয়ার বলা হয়। আর দ্বিতীয় স্টেটমেন্টের মানেটা হচ্ছে যে গভর্নমেন্ট বাজেট প্রয়োজন হয় ইনকাম এবং এমপ্লয়মেন্টের ফ্লাকচুয়েশনস সেটাকে কারেক্ট করার জন্য, বা ফ্লাকচুয়েশনসটাকে কমানোর জন্য, বা সেটাকে স্টেবিলাইজ করার জন্য। দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট সেটা তোমাদের বলতে হবে। নিজেদের মতন করে একটু ভাবো, ভেবে নিজেদের কি মনে হচ্ছে সেটা বলো। সেটা ভুল ঠিক যাই হোক, বলার চেষ্টা করো, তারপর আমি সেগুলো এক্সপ্লেন করছি। Sir, one only. ওয়ান অনলি? আচ্ছা, একটা আনসার বলছো ওয়ান অনলি, আর কিছু? আর কেউ আনসার বলবে? আর কেউ চেষ্টা করবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটার কারেক্ট আনসার কোনটা সেটা বলার আগে আগে অপশন দুটোকে আগে আমরা আলোচনা করি। প্রথম অপশনটায় বলেছে যে এটা ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এই ব্যাপারটার মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে। প্রথম কথা, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম বলতে কি বোঝায়? আমরা প্রত্যেকেই এটা জানি, যে কোনো ধরনের ইকোনমি হোক না কেন, যে কোনো ধরনেরই কান্ট্রি হোক না কেন, তাতে সমস্ত মানুষের ইনকাম কখনোই সমান হয় না। দেশের সাধারণ মানুষের মধ্যে ইনকামের দিক থেকে পার্থক্য থাকে। কারোর ইনকাম বেশি, কারোর ইনকাম কম, যেটার উপর ভিত্তি করে আমরা মূলত দুটো সেকশনের কথা বলে থাকি। একটা হলো পুওর এবং একটা হলো নন পুওর। আমরা পুওর, তার অপোজিট মানেই যে সবসময় আমাকে রিচ বলতে হবে তা কিন্তু নয়। পুওরের অপোজিট ওয়ার্ড রিচ হতে পারে, কিন্তু ইকোনমিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে পুওরের অপোজিট দিকে যারা থাকে তাদেরকে আমরা বলি নন পুওর। তার কারণ আমরা এটা প্রত্যেকেই জানি যে মোটামুটি ভাবে ইনকাম অনুযায়ী একটা দেশের
মানুষদেরকে আমরা তিনটে সেকশনে ডিভাইড করতে পারি। একটা হলো পুয়ার, একটা হলো মিডল ক্লাস যাদেরকে মধ্যবিত্ত বলি, এবং একটা হচ্ছে রিচ। যদিও এই যে আমরা মিডল ক্লাস বলছি যাদেরকে, তাদের মধ্যে আবার দুটো ভাগ থাকে। একটাকে আমরা বলি লোয়ার মিডল ক্লাস, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত বাংলায় যেটাকে বলা হয়, এবং একটা হচ্ছে আপার মিডল ক্লাস অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত। সেই হিসাবে দেখতে গেলে চারটে ক্লাস: পুয়ার, লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস এবং রিচ। এই পার্থক্যটা মূলত একটা জিনিসকে কেন্দ্র করি, সেটা হচ্ছে ইনকাম। এখন এই যে চারটে ভাগ, চার রকমের ইনকাম গ্রুপ, তার মানে এটা বোঝাচ্ছে যে একটা দেশের ইনকামের মধ্যে কিন্তু ইকুয়ালিটি নেই। এই ইনকামের ইকুয়ালিটি না থাকাটাকে আমরা বলি হচ্ছে ইনইকুয়ালিটি, ইনকাম ইনইকুয়ালিটি। বাংলায় একটা খুব সুন্দর শব্দ আছে, আয় বৈষম্য। এখন গভর্নমেন্ট বাজেটের মূল দুটো দিক, তোমরা বাজেট পড়েছো সুতরাং তোমরা জানো। গভর্নমেন্ট বাজেটের একটা হচ্ছে তার ট্যাক্স এবং আরেকটা হচ্ছে তার এক্সপেন্ডিচার। এই যে ট্যাক্স, এই ট্যাক্স আবার তার যদি আমরা ভাগ দেখি, ডিরেক্ট ট্যাক্স বা ইনডিরেক্ট ট্যাক্সের ভাগ আমাদের প্রত্যেকের জানা, কিন্তু সেটা ছাড়াও আরেক ধরনের ট্যাক্স সিস্টেম আছে যেটাকে আমরা বলি প্রগ্রেসিভ ট্যাক্স। প্রগ্রেসিভ ট্যাক্স মানে হচ্ছে যে কোনো ধরনের ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে প্রগ্রেসিভ নেচারের, যার মূল কথা হলো যে যাদের আয় কম, যাদের ইনকাম কম, তাদের ওপর ট্যাক্স রেট কম, যাদের ইনকাম বেশি তাদের ওপর ট্যাক্স রেটটাও বেশি। এখন যাদের ইনকাম বেশি, আমি যদি আপার মিডল ক্লাস আর রিচ ক্লাসকেই ধরি যে এদের ইনকাম বেশি, তাহলে এদের দুজনের ওপর যখন বেশি রেটে ট্যাক্স করা হচ্ছে, সেই বেশি রেটের ট্যাক্সটা কেন করা হচ্ছে? যাতে রিচ এবং আপার মিডল ক্লাসের সাথে পুয়ার এবং লোয়ার মিডল ক্লাসের ইনকামের দিক থেকে যে পার্থক্য আছে, সেই পার্থক্যটাকে যাতে কমানো যায়। রিচ এবং আপার মিডল ক্লাসকে হাই রেটে ট্যাক্স করা মানে এদের ইনকামের একটা বড় অংশকে গভর্নমেন্ট ট্যাক্স ফর্মে এদের হাত থেকে নিয়ে নেওয়ার ফলে এই রিচ এবং আপার মিডল ক্লাস এবং পুয়ার এবং লোয়ার মিডল ক্লাসের মধ্যে ইনকামের যে ইনইকুয়ালিটি, অসমতা, সেটাকে কিছুটা হলেও কমানো সম্ভব হয়। তাহলে গভর্নমেন্ট যখন তার বাজেট তৈরি করে, সেই বাজেটের মধ্যে যখন তার নির্দিষ্ট ট্যাক্স পলিসি তৈরি করে, সেই ট্যাক্সকে ব্যবহার করে গভর্নমেন্ট ইনকাম ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে, এবং সেই চেঞ্জটা মূলত হচ্ছে ইনইকুয়ালিটিকে কমানোর ব্যবস্থা করে। একটা কান্ট্রিতে ইনকাম ইনইকুয়ালিটি কম থাকা মানে সেটা ফেয়ার বা সেটা জাস্টিফাইড বলে বলা হয় বা ধরা হয়। তাহলে গভর্নমেন্ট তার বাজেটের মাধ্যমে ট্যাক্সকে ব্যবহার করে দুটো হাই ইনকাম এবং লো ইনকাম গ্রুপের মধ্যেকার যে ইনকামের পার্থক্য বা ইনইকুয়ালিটি, সেটাকে কমানোর ব্যবস্থা করতে পারে, এবং সেটার মধ্যে দিয়েই একটা ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইন দ্য সোসাইটি এস্টাবলিশ করতে পারে। তাহলে সেই হিসাবে ফার্স্ট স্টেটমেন্ট আমাদের কারেক্ট স্টেটমেন্ট। এবার সেকেন্ড স্টেটমেন্টে আসি। সেকেন্ড স্টেটমেন্টে বলেছে ফ্লাকচুয়েশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। ফ্লাকচুয়েশন মানে ওঠানামা, বেড়ে যাওয়া বা কমে যাওয়া। ইকোনমিক্সে একটা বিষয় রয়েছে যেটাকে আমরা বলি বিজনেস সাইকেল, বা অনেক সময় বলা হয় ট্রেড সাইকেল। যে বিজনেস সাইকেল বা ট্রেড সাইকেল মানে হচ্ছে সময়ের সাথে সাথে ইনকাম বা এমপ্লয়মেন্টের মতন বিভিন্ন ইকোনমিক ভেরিয়েবল গুলোর যে ওঠানামা হয়, সেই ওঠানামাটাকে আমরা বলি বিজনেস সাইকেল বা ট্রেড সাইকেল।
এখন এই বিজনেস সাইকেল বা ট্রেড সাইকেলের সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে এই সাইকেলটা এই ধরনের একটা সাইক্লিক্যাল প্যাটার্ন শো করে, যেখানে এই যে অংশটা দেখছো, যেখানে এই কার্ভটা ওপরের দিকে ওঠার টেন্ডেন্সি দেখাচ্ছে, এটা ইকোনমির একটা ফেজ, যেখানে ইনকাম এবং এমপ্লয়মেন্ট হাই থাকে বা ইনক্রিজ করে। এটা হতে হতে এই রকম একটা অবস্থায় যখন আসে, সেখানে ইনকাম এবং এমপ্লয়মেন্টটা তার ম্যাক্সিমাম লেভেলে পৌঁছায়, এবং তারপরে সাধারণ নিয়মেই এই ইকোনমির ক্ষেত্রে একটা আমরা ডিক্রিজিং ট্রেন্ড দেখতে পাই, যখন ইনকাম এবং এমপ্লয়মেন্টের মতন ব্যাপারগুলো ইকোনমিতে কমতে শুরু করে। তাহলে এই যে ওঠানামা, যেটাকে আমরা ফ্লাকচুয়েশনস বলছি, ফ্লাকচুয়েশনস ইন ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই ফ্লাকচুয়েশনটাকে কারেক্ট করার ক্ষেত্রে গভর্নমেন্ট বাজেট একটা বড় ভূমিকা পালন করে। আমি ট্যাক্স দিয়েই যদি বিষয়টা বোঝাই, যে যখন ইনকাম এবং এমপ্লয়মেন্ট ইনক্রিজ করছে, সেটা ইকোনমির জন্য খারাপ কিছু নয়, সেটা ইকোনমির জন্য ভালো দিক। কিন্তু যখন ইনকাম এমপ্লয়মেন্ট কমতে শুরু করে ইকোনমিতে, এই ফেজটার কথা যখন আমরা বলছি, তাহলে এই ফেজটা একটা ইকোনমির জন্য কখনো ভালো হতে পারে না। এখন এই ফেজটা থেকে ইকোনমিকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে ট্যাক্সের একটা বড় ভূমিকা আছে। গভর্নমেন্ট এই সময় যদি বিভিন্ন ধরনের ডাইরেক্ট ট্যাক্স যেগুলো আছে, সেই ডাইরেক্ট ট্যাক্স গুলোকে যদি গভর্নমেন্ট কমিয়ে দেয়, ডাইরেক্ট ট্যাক্স গুলোকে যদি কিছু ডাইরেক্ট ট্যাক্স উইথড্র করে নেয়, তাহলে এই ইনকাম এবং এমপ্লয়মেন্ট কিন্তু অটোমেটিক্যালি কমে যাওয়ার বদলে বাড়তে শুরু করবে। ডিরেক্ট ট্যাক্সকে তাহলে ব্যবহার করে গভর্নমেন্ট এই ইনকাম এবং এমপ্লয়মেন্টের কমে যাওয়াটাকে যদি আটকে দিতে পারে, তাহলে ফ্লাকচুয়েশনটাকেও আটকে দেওয়া সম্ভব হয়। তাহলে এই যে একবার বাড়ছে একবার কমছে, এখানে কমে যাওয়ার পরিস্থিতিতে ট্যাক্সকে ব্যবহার করে যদি ইনকাম এমপ্লয়মেন্টের কমে যাওয়াটাকে আটকে দিতে পারে, তাহলে কিন্তু আর এই ফ্লাকচুয়েশনস গুলো দেখা যাবে না। তাহলে ইনকাম এবং এমপ্লয়মেন্টের ফ্লাকচুয়েশনকে আটকানোর জন্য, তাকে কারেক্ট করার জন্যও কিন্তু গভর্নমেন্ট বাজেট অত্যন্ত একটা ইনস্ট্রুমেন্ট বা একটা জরুরি পদ্ধতি বা মেথড। তাহলে সেই হিসাবে সেকেন্ড স্টেটমেন্টটাও আমাদের কারেক্ট স্টেটমেন্ট। ফলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, দ্যাট ইজ বোথ 1 and 2। এইটা হলো মূল বিষয়টা। আমরা আসি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলছে, নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডু নট ইনক্লুড। গভর্নমেন্টের নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের মধ্যে কোনটা ইনক্লুডেড নয়? প্রথম বলেছে ইন্টারেস্ট রিসিভড অন অ্যাকাউন্ট অফ লোন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 2 নম্বর বলেছে ফিজ অ্যান্ড ফাইন্স, ফিজ অ্যান্ড আদার রিসিটস অন সার্ভিসেস রেন্ডার্ড বাই দ্য গভর্নমেন্ট। 3 নম্বর বলেছে লোনস রিকভার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর 4 নম্বর বলেছে অল ফর্মস পার্ট অফ নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট। অর্থাৎ এখানে যে অপশনস গুলো দেওয়া আছে তার মধ্যে বলতে হবে কোনটা গভর্নমেন্টের নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের পার্ট নয়। এখানে ফোর্থ অপশন বলেছে সবকটাই তার পার্ট, আর বাকি তিনটে আলাদা আলাদা তিনটে প্রভিশন দিচ্ছে। তাহলে কোনটা আমাদের নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের পার্ট নয়, নাকি তিনটেই আমার নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়বে? অপশন এ হবে। অপশন এ হবে তোমার মনে হচ্ছে? বেশ, অপশন এ ছাড়া অন্য কারোর কোনো আনসার মনে হয়? একটু ট্রাই করো অন্য কেউ।
কেউ ট্রাই করবে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আলোচনা করার আগে তোমাদেরকে যেটা একটু জিজ্ঞাসা করি, কারণ সেটার আলোচনা করতে করতেই আনসারটা বেরিয়ে যাবে। আমরা গভর্নমেন্ট বাজেট যখন পড়ি, তখন গভর্নমেন্ট বাজেটের একটা দিক হচ্ছে গভর্নমেন্ট রিসিপ্ট, বা সহজ কথায় বলতে গেলে গভর্নমেন্টের ইনকাম। এটা একটু বলার চেষ্টা করো যে গভর্নমেন্টের রিসিপ্ট কত ধরনের হয়। গভর্নমেন্ট রিসিপ্টের মেন ক্লাসিফিকেশনস গুলো কি কি, বা কটা ক্লাসিফিকেশন আছে? স্যার, রেভিনিউ রিসিপ্ট আর ক্যাপিটাল রিসিপ্ট। রিসিপ্টের মধ্যে তাহলে একটা হলো রেভিনিউ রিসিপ্ট, আর একটা হলো ক্যাপিটাল রিসিপ্ট। আচ্ছা, এবার এই যে রেভিনিউ রিসিপ্ট, এই রেভিনিউ রিসিপ্টের মধ্যে কোনো ভাগ আছে কি? স্যার, এটাই মানে ট্যাক্স আর নন ট্যাক্স এই দুটো পড়ছে এর মধ্যে। তাহলে এর মধ্যে দুটো পড়ছে, একটা ট্যাক্স রেভিনিউ, একটা নন ট্যাক্স রেভিনিউ। এবার এই ট্যাক্স রেভিনিউর মধ্যে কি কি ভাগ হয়? স্যার, এটা ডিরেক্ট ট্যাক্স আর নন ডিরেক্ট ট্যাক্স। তাহলে এর মধ্যে আছে ডিরেক্ট ট্যাক্স রেভিনিউ আর ইনডিরেক্ট ট্যাক্স রেভিনিউ। বেশ, এবারে যেটাতে আসি সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল রিসিপ্ট বললে, এই ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কটা ক্লাসিফিকেশন হয়, কত ধরনের ক্যাপিটাল রিসিপ্ট আছে? স্যার, এটা মানে তো যেটা সেই লাইবিলিটি বই নিয়ে আসে সাথে হুম, করে, সেটা সেই রিসিপ্ট। হ্যাঁ, তাহলে এই ক্যাপিটাল রিসিপ্ট যেটা আছে, এই ক্যাপিটাল রিসিপ্টের লায়াবিলিটি থাকে ঠিকই বলছো, কিন্তু ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কি ভাগ থাকে এরও ক্লাসিফিকেশন আছে। কত রকমের ক্যাপিটাল রিসিপ্ট সেটা জানা আছে? দেখো, ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে ক্যাপিটাল রিসিপ্টকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি ডেপ্ট ক্রিয়েটিং, ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট, এবং দ্বিতীয়টাকে আমরা বলি হচ্ছে নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট। এই ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট বলতে আমরা সব ধরনের গভর্নমেন্ট লোনকে বোঝাই। গভর্নমেন্ট যতভাবে যত ধরনের লোন নেয়, সেই লোন থেকে গভর্নমেন্টের যে রিসিপ্ট আসে, সেগুলোকে আমরা ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট বলি। আর নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট, এটার মধ্যে ডেপ্ট নয় কিন্তু ক্যাপিটাল রিসিপ্ট, সেই জন্যই তার নামটা দেওয়া হয়েছে নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্ট। এই নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে দুটো ভাগ আছে। এর দুটো ভাগের মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে লোন রিকভারি। এই লোন রিকভারি বিষয়টা কি সেটা জানা আছে? একটু জানা থাকলে একটু বলো দেখি, কাকে লোন রিকভারি বলে? স্যার, মানে গভর্নমেন্ট যে লোনটা দিয়েছে ওটা আবার যে ফেরত পাওয়াটাকে রিকভারি বলা হচ্ছে। আচ্ছা, বেশ। গভর্নমেন্ট কাদেরকে লোন দেয় এটা বলতে পারবে? মানে স্যার, গভর্নমেন্ট দেশের জনগণকেও দেয়, আবার আহ, বিদেশের কাউকেও দেয় আর কি লোন। আচ্ছা, দেখো, এখানে গভর্নমেন্টের লোন দেওয়ার, লোন গভর্নমেন্টকে, গভর্নমেন্ট লোন তিনজনকে মূলত দেয়। একটা হচ্ছে আমাদের দেশের সমস্ত স্টেট গভর্নমেন্ট গুলোকে, আমাদের দেশের ইউনিয়ন টেরিটরিজের গভর্নমেন্ট গুলোকে। কিন্তু কোন ইউনিয়ন টেরিটরিজ? যে ইউনিয়ন টেরিটরিজ গুলোর নিজস্ব একটা লেজিসলেচার আছে। যেরকম এই মুহূর্তে ভারতবর্ষে তিনটে এরকম ইউনিয়ন টেরিটরি আছে, দিল্লি আছে, পুদুচেরি আছে, জম্মু কাশ্মীর আছে। সেই ধরনের ইউনিয়ন টেরিটরি গুলোকে লোন দেয়। আর লোন দেয় হচ্ছে
পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা রাষ্ট্রায়ত্ত সংস্থা বা সরকারি শিল্প সংস্থাগুলোকে। এদেরকে যখন গভর্নমেন্ট লোন দেয়, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা ধরেই যদি বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এদেরকে লোন দেয়, এরা একটা সময় এই লোন সেন্ট্রাল গভর্নমেন্টকে ফেরত দেয়, এবং অবশ্যই ফেরতের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হলো প্রিন্সিপাল পার্ট এবং আর একটা হচ্ছে ইন্টারেস্ট পার্ট। এদের কাছ থেকে প্রিন্সিপাল বাবদ যে টাকাটা গভর্নমেন্ট ফেরত পায় সেটাকে আমরা বলি হচ্ছে লোন রিকভারি। ঠিক আছে। দ্বিতীয় যেটা, নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টের আর একটা যেটা দিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে, বা এখানে যেটা থাকে সেটা হলো ডিসইনভেস্টমেন্ট প্রসিডস। ডিসইনভেস্টমেন্ট প্রসিডস সহজ কথায় বলতে গেলে, সরকার যখন তার নিজের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে কোনো প্রাইভেট কোম্পানির কাছে বিক্রি করে দেয়, বা রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর কিছু পরিমাণ, কিছু শতাংশ শেয়ার যখন সাধারণ জনগণের কাছে বিক্রি করে দেয়, তখন তার বদলে সরকারের কাছে যে অর্থটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে এই ডিসইনভেস্টমেন্ট প্রসিডস। তাহলে এই যদি আমাদের ভাগ হয় ওভারঅল, তাহলে এবার অপশনস অনুযায়ী দেখো, এই ক্লাসিফিকেশন যেটা করালাম, বললাম তোমাদের, এই ক্লাসিফিকেশনটা মাথায় রাখাটা খুব জরুরি। এই ক্লাসিফিকেশনটা মাথায় থাকলে এই বাজেট রিলেটেড বহু প্রশ্নের উত্তর পাওয়া যায়। আমরা এখানে এই 3 নম্বর অপশন থেকে শুরু করছি। বলেছে লোন রিকভার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এটা কার কথা বলছে? লোন রিকভারির কথা বলছে। এটা কার মধ্যে আসছে? নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে আসছে, অর্থাৎ এটা ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে যাচ্ছে। তাহলে এটা নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের মধ্যে এলো না, তাহলে এই অপশন আমার হবে না। এটা যখন হবে না তখন ডিটাও বাদ চলে যাচ্ছে, কারণ একটা বাদ যাচ্ছে মানে অল অফ দ্য অ্যাবভ হওয়ার চান্স নেই। এবারে আমরা আসছি এ অপশনটাতে, যেটা তোমরা একজন বলেছো, এই যে ইন্টারেস্ট রিসিভড অন অ্যাকাউন্ট অফ লোন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এইটা আমার কোথায় আসবে? এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ইন্টারেস্ট রিসিভ করছে, সেটা কোন ইন্টারেস্ট? এই ইন্টারেস্টটা স্টেট বা ইউনিয়ন টেরিটরি বা পিএসইউ এদের কাছ থেকে নেওয়া লোনের প্রিন্সিপাল পার্টটা চলে গেছে ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে। আর ইন্টারেস্ট পার্টটা কোথায় চলে আসে? ইন্টারেস্ট পার্টটা চলে আসে নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের মধ্যে। সেন্ট্রাল গভর্নমেন্ট যতগুলো নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট আর্ন করে তার মধ্যে একটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে এটা নন ট্যাক্স রেভিনিউর মধ্যে পড়ছে, তাহলে এটা আমার হবে না। দ্বিতীয় কথা হচ্ছে ফিজ অ্যান্ড আদার রিসিপ্টস অফ সার্ভিস। গভর্নমেন্ট আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফিজ নেয় বিভিন্ন সার্ভিস দেওয়ার বদলে। যেমন ধরো পাসপোর্ট, পাসপোর্ট অ্যাপ্লাই করলে তার জন্য গভর্নমেন্টকে ফিজ দিতে হয়, তবে গভর্নমেন্ট পাসপোর্ট ইস্যু করে। কিংবা বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট নিতে গেলেও আমাদেরকে গভর্নমেন্টকে ফিজ দিতে হয়। তাহলে এই সমস্ত সার্ভিসেস গুলো দেওয়ার বদলে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে যে ফিজটা নেয় সেটার কথাই এখানে বলা হচ্ছে। এই ফিজ অ্যান্ড ফাইন্স বুঝতেই পারছো, এটা ট্যাক্সের মধ্যেও পড়ছে না, এটা ক্যাপিটাল রিসিপ্টের মধ্যেও পড়ছে না, তাহলে এটা কার মধ্যে পড়ছে? নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ছে। তাহলে এবার অপশানে দেখো এ এবং বি, এই দুটো আমার নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ছে। আর যেটা আমার লোন রিকভারি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এইটা আমার পড়ছে কার মধ্যে? এটা আমার পড়ছে ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে। তাহলে এবার চারটে অপশন যখন আমরা পেয়ে গেলাম, তাহলে এই দুটো যখন আমার নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এই অপশনটা হবে না, ডি অপশনটা হবে না। তাহলে থাকছে একটাই অপশন, সেটা হচ্ছে লোন রিকভারি অফ দি গভর্নমেন্ট। তাহলে লোন রিকভারিটা তো আমরা পেয়েই গেছি কোথায়? নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে। তাহলে এটা নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের মধ্যে নয়, সেই জন্য এইটাই আমার কারেক্ট আনসার হবে। ইট ইজ নট ইনক্লুডেড ইন দ্য নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট। এই যে
ক্লাসিফিকেশনটা তোমাদের বললাম, এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো। এই ক্লাসিফিকেশনটা একটা, আমরা যাকে বলি ওই ট্রি ডায়াগ্রাম, এই ট্রি ডায়াগ্রাম করে মনে রাখবে। প্রথমে হচ্ছে, যদি ট্রি ডায়াগ্রামটা একটু দেখিয়ে দিই তোমাদের, তোমাদের যদি ট্রি ডায়াগ্রাম করে পড়া থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে এইভাবে একটু ট্রি ডায়াগ্রামটা করে নেবে। কারণ এই প্রশ্নের উত্তরটা করতে গিয়েই যে আলোচনাগুলো হলো, এবং ট্রি ডায়াগ্রামটা দেখালেই বুঝতে পারবে যে কেন ট্রি ডায়াগ্রামের কথাটা বলছি। গভর্নমেন্ট বাজেট, গভর্নমেন্ট বাজেটের মূলত দুটো দিক থাকে। একটা হচ্ছে তার রিসিপ্ট, তার আয়ের দিক, এবং একটা হচ্ছে তার এক্সপেন্ডিচারের দিক। এই রিসিপ্টের ভাগটা এখন করালাম। রিসিপ্টের মধ্যে দুটো ভাগ আছে, একটা বলেছি রেভিনিউ রিসিপ্ট, একটা বলেছি ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্টের মধ্যে দুটো ভাগ, একটা ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট, একটা নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট। এই ট্যাক্স রেভিনিউ এর মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা ডিরেক্ট ট্যাক্স রিসিপ্ট, একটা ইনডিরেক্ট ট্যাক্স রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্টের দুটো ভাগ বললাম, একটা বললাম ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট, একটা বলেছি নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট। এর মধ্যে সমস্ত রকমের লোন গুলো আছে। আর এটার মধ্যে আবার দুটো ভাগ আছে, এক্ষুনি বলেছি। নন ডেপ্ট ক্রিয়েটিং এর মধ্যে একটা হলো ডিসইনভেস্টমেন্ট প্রসিডস, আমি ছোট করেই লিখছি, এবং আরেকটা হচ্ছে লোন রিকভারি। এবার আসছে এক্সপেন্ডিচারের দিকে। এক্সপেন্ডিচারের দিকটাকেও ঠিক রিসিপ্টের মতন দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই যে ভাগটা, ক্লাসিফিকেশনটা যেটা করা হচ্ছে, এই ট্রি ডায়াগ্রামটা মাথায় রাখাটা খুব জরুরি। এই ট্রি ডায়াগ্রামটা মাথায় থাকলে এই 2 নম্বরে যে প্রশ্নের উত্তর আলোচনা করলাম, এই জাতীয় প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে, বছরের পর বছর আসে, আগামী বছরগুলোতেও আসবে। এই প্রশ্নের উত্তরগুলো করতে গেলে এই ট্রি ডায়াগ্রামটা ভালোভাবে মাথায় থাকাটা জরুরি। যদি ট্রিগ্রামটা তোমাদের করা না থাকে, আজকে আইডিয়াটা দিয়ে দিলাম, এটা নিজেরা করে রাখবেন। এবার আমরা আসি পরের কোয়েশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট অ্যাবাউট দি ক্যাপিটাল এক্সপেন্ডিচার? এখানে 4টে অপশন দেওয়া আছে, কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য ঠিক নয়, বা সহজ করে বলতে গেলে এই 4টি অপশনের মধ্যে কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে ইন্ডিকেট করে না। প্রথম স্টেটমেন্টে আছে, অপশনে আছে যে দিস এক্সপেন্ডিচার জেনারেলি ইনভলভ ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস। 2 নম্বর, loans and advances by the central government to state and union territory government. 3 নম্বর হচ্ছে expenditure on social services are included in this category because they augment the human capital of the country. আর 4 নম্বর হচ্ছে all the statements are correct about capital expenditure. কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা বলছে না, বা কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সাথে রিলেটেড নয়? স্যার অপশন সি। অপশন সি। আচ্ছা, আর কেউ? আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটু জিজ্ঞাসা করি, যে এক্ষুনি তোমাদের ট্রি ডায়াগ্রামটা করানোর সময় বলেছি যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 2 রকমের হয়, একটা হলো রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই প্রশ্নটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে নিয়ে। তো
এই রেভিনিউ এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে আমরা কোন এক্সপেন্ডিচার গুলোকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলি আর কোনগুলোকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলি, এটাকে একটু বলার চেষ্টা করো। স্যার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে গভর্নমেন্ট যে খরচাটা করছে তার মাধ্যমে নতুন কোনো অ্যাসেট ক্রিয়েট হচ্ছে বা তার কোনো লায়াবিলিটি কমে যাচ্ছে, এরকম কিছু। কিন্তু রেভিনিউর ক্ষেত্রে মানে সেরকম কোনো অ্যাসেট বিল্ড আপ হচ্ছে না। যেমন তিনি গভর্নমেন্টকে প্রত্যেক মাসে সবাইকে স্যালারি দিতে হচ্ছে, সব এমপ্লয়ীদের, এইগুলো হুম, হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। বেশ। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে সেই ধরনের এক্সপেন্ডিচার যেগুলো করার মধ্যে দিয়ে একটা দেশে ক্যাপিটাল অ্যাসেট ক্রিয়েট হয়। ফর এক্সাম্পল, expenditure for road construction, expenditure to set up power stations, expenditure for construction of airports বা ports। এই ধরনের যে এক্সপেন্ডিচার গুলো, এখানে রাস্তা কথাই বললাম, রোড, পাওয়ার স্টেশনের কথা বললাম, পোর্ট বা এয়ারপোর্টের কথা বললাম, এগুলো সবই একটা দেশের ক্যাপিটাল অ্যাসেট। যে এক্সপেন্ডিচার গুলো করার ফলে মূলত এই ক্যাপিটাল অ্যাসেট ক্রিয়েট হয়, সেগুলোকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলি। আর রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে সেই এক্সপেন্ডিচার গুলো যেগুলো কোনো ক্যাপিটাল অ্যাসেট ক্রিয়েট করে না। এই যে দুটো কনসেপ্ট বললে তোমরা, তার ভিত্তিতে যদি এবার আমরা আনসার দেখি, তাহলে প্রথমটা বলেছে দিস এক্সপেন্ডিচার জেনারেলি ইনভলভ ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেট। তাহলে এটা তো কারেক্ট অ্যাবাউট ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সরাসরি স্টেটমেন্টটা রয়েছে। দ্বিতীয়টা আছে লোনস অ্যান্ড অ্যাডভান্সেস বাই সেন্ট্রাল গভর্নমেন্ট টু স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্ট। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, মনে করো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে লোন দিচ্ছে। এই লোনটা দিতে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা খরচ হচ্ছে। এবার এই লোন বাবদ সেন্ট্রাল গভর্নমেন্টের যে খরচ, লোনটা দেওয়ার দিতে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যে খরচ, সেটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলবো কি বলবো না? প্রথম প্রশ্ন হচ্ছে, যে স্টেটগুলোকে সেন্ট্রাল গভর্নমেন্ট যে লোন দেয়, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইন জেনারেল স্কিম বা প্রজেক্ট স্পেসিফিক হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে টাকা দিচ্ছে, ধরে নাও রুরাল ইলেকট্রিফিকেশনের জন্য। স্টেট গভর্নমেন্টকে লোন দিচ্ছে, মনে করো স্টেট হাইওয়ে ডেভেলপমেন্টের জন্য। কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে টাকা দিচ্ছে ইরিগেশনাল ফেসিলিটি ডেভেলপ করার জন্য। তাহলে রুরাল ইলেকট্রিফিকেশন বলি, স্টেট হাইওয়ের কথা বলি বা ইরিগেশনের কথা বলি, এগুলো সবই হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট। টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট লোন হিসাবে দিচ্ছে স্টেটকে, এবং স্টেট সেই কাজে সেই টাকাটা যখন খরচ করছে তখন ক্যাপিটাল অ্যাসেট জেনারেট হচ্ছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লোন এবং অ্যাডভান্সেস দেওয়ার মধ্যে দিয়ে যেহেতু ক্যাপিটাল অ্যাসেটই আলটিমেটলি তৈরি হচ্ছে, হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাত ধরে তৈরি হচ্ছে না, হচ্ছে স্টেট গভর্নমেন্টের হাত ধরে, তাহলেও তো এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারই। তাহলে এই প্রথম দুটো স্টেটমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা যেহেতু বলছে, তাহলে এই দুটো হবে না, কারণ এখানে আছে হুইচ ইজ নট কারেক্ট। এই দুটো কারেক্ট অ্যাবাউট ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে পড়ে থাকলো আমার তৃতীয়টা, যেটাকে আমরা এখানে বলছি সোশ্যাল সার্ভিসেস এর জন্য এক্সপেন্ডিচার। এই সোশ্যাল সার্ভিসেস এর জন্য এক্সপেন্ডিচারের উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে যে কন্যাশ্রী প্রকল্প, হতে পারে আয়ুষ্মান ভারত প্রকল্প, কিংবা সোশ্যাল সার্ভিসেস এর জন্য এক্সপেন্ডিচারের উদাহরণ হতে পারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য। এই সমস্ত যে স্কিমগুলো, যেগুলোকে আমরা এক কথায় বলি ওয়েলফেয়ার স্কিম, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, এই বাবদ গভর্নমেন্টের যে খরচ হয়, সেই খরচটা কিন্তু কোনো ক্যাপিটাল অ্যাসেট জেনারেট করে না। রাস্তা কিংবা পাওয়ার স্টেশন বা ইন্ডাস্ট্রি, এগুলো জাতীয় কোনো ক্যাপিটাল অ্যাসেট ক্রিয়েট করে না। তাই প্রথমেই আর কিছু না দেখলেও আমরা বলতে পারি যে এক্সপেন্ডিচার অন সোশ্যাল সার্ভিসেস এটা কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার নয়, এটা রেভিনিউ এক্সপেন্ডিচার।
শুধু এটার জন্যই যে স্টেটমেন্টটা ইনকারেক্ট হচ্ছে তা নয়, এর বাকি অংশটার জন্যও কিন্তু ইনকারেক্ট। কারণ এখানে বলছে যে এই এক্সপেন্ডিচার অন সোশ্যাল সার্ভিসেস এর ফলে একটা কান্ট্রির হিউম্যান ক্যাপিটাল অগমেন্ট হয়। অগমেন্ট মানে ইনক্রিজ হওয়া, বেড়ে যাওয়া। হিউম্যান ক্যাপিটালও কিন্তু একটা ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল বলো বা হিউম্যান রিসোর্স বলো, এটাও কিন্তু ক্যাপিটাল। রাস্তাঘাট, ব্রিজ, এয়ারপোর্ট, পোর্ট, এগুলোকে আমরা বলি ফিজিক্যাল ক্যাপিটাল। আর বাকি ধরনের ক্যাপিটাল মানে সেটা হতে পারে যে ধরে নাও স্কিল ডেভেলপমেন্ট, স্কিল বা এফিসিয়েন্সি, যাদেরকে আমরা বলি হিউম্যান ক্যাপিটাল বা হিউম্যান রিসোর্স। আসলে এই সোশ্যাল সার্ভিসেস এর এক্সপেন্ডিচার কিন্তু ইভেন কোনো ধরনের সোশ্যাল ক্যাপিটালও ক্রিয়েট করে, হিউম্যান ক্যাপিটালও ক্রিয়েট করে না। ফলে এখানে স্টেটমেন্টটা ইটসেলফ ভুল আছে। প্লাস এই এক্সপেন্ডিচার অন সোশ্যাল সার্ভিস কখনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার নয়। সুতরাং সেই জন্যই কারেক্ট আনসার হবে অপশন সি। আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে রেভিনিউ রিসিপ্ট অফ গভর্নমেন্ট ইনক্লুড। এটা তোমাদের প্রত্যেকের পারা উচিত। প্রথমটা বলেছে স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট প্রসিডস ফ্রম পিএসইউ, আজকে এই বিষয়গুলো আলোচনা করেছি। দ্বিতীয় হচ্ছে কাস্টম ডিউটিজ অন ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস। 3 নম্বর হচ্ছে লোনস রিসিভড ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। এবং 4 নম্বর হচ্ছে মার্কেট বরোয়িং অফ দি গভর্নমেন্ট ফ্রম দ্য পাবলিক। স্যার অপশন বি। অপশন বি না ডি, কোনটা বললে? স্যার বি, কাস্টম ডিউটিস। কাস্টম ডিউটিস। আচ্ছা, আর কেউ বলবে? অপশন বি মনে হচ্ছে। আচ্ছা, বেশ। দেখো, প্রথম কথা, এই প্রশ্নের উত্তরটা উঠতে গেলে আমি আজকে তোমাদের যে ট্রি ডায়াগ্রামটা করালাম সেটা যদি ভাবো, তাহলে আজকেই তোমাদের বলেছি যে স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট থেকে যে আর্নিং হয়, পিএসইউ গুলোকে ডিসইনভেস্ট করে যে আর্নিংটা হয়, সেটা নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে এটা ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে যাচ্ছে, তাহলে এটা কখনোই রেভিনিউ রিসিপ্টের মধ্যে যাবে না। আমরা যদি কাস্টম ডিউটি অন ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্ট বলি, তাহলে এটা স্পেসিফিক্যালি যাবে হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স রিসিপ্টের মধ্যে, যেটা কিনা তাহলে ট্যাক্স রিসিপ্ট, অর্থাৎ ট্যাক্স রিসিপ্টটা কার মধ্যে পড়ে? রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ে। তাহলে অবশ্যই এটা আমার যাবে। 3 নম্বর লোন রিসিভড ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আজকেই বলেছি গভর্নমেন্ট বিভিন্ন সোর্সেস থেকে যে লোন নেয়, সেই লোন থেকে গভর্নমেন্টের যে রিসিপ্ট আসে সেটা হচ্ছে ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট, অর্থাৎ এটা ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে, এটা রেভিনিউ রিসিপ্ট নয়, তাই এটা বাদ যাচ্ছে। একইভাবে মার্কেট বরোয়িং অফ দি গভর্নমেন্ট ফ্রম দ্য পাবলিক। গভর্নমেন্ট বরোয়িং করার জন্য দেশের সাধারণ পাবলিকের কাছে বন্ড সেল করে, গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি সেল করে, করে পাবলিকের কাছ থেকে বরোয়িং করে। তো বরোয়িং যখন, তখন এটা অবশ্যই ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিপ্ট হবে, কারণ এটা লোন। তাহলে এটা ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে যাচ্ছে, সুতরাং এটা হবে না। সুতরাং সেই হিসাবে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। চলো পরের কোশ্চেনে আসি। রেভিনিউ ডেফিসিট মিনস, কাকে রেভিনিউ ডেফিসিট বলে? প্রথম হচ্ছে দ্য গভর্নমেন্ট ক্যানট বরো ফর দ্য স্পেন্ডিং অন ডেভেলপমেন্ট প্রোগ্রামস। 2 নম্বর হচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ ইউজিং আপ the savings of other sectors of the economy to finance a part of consumption expenditure. 3 নম্বর হচ্ছে there is rampant tax evasion and tax avoidance. এবং 4 নম্বর হচ্ছে there is an increase in capital expenditure. এই চারটে জিনিস কোনটা, এর মধ্যে কোনটা রেভিনিউ ডেফিসিটের কথা বলছে?
অপশন বি মনে হচ্ছে। অপশন বি বলছো তো? হ্যাঁ। আচ্ছা, বেশ। বাকি কেউ বলো কি বলবে, বি ছাড়া অন্য কিছু মনে হয় কিনা। আচ্ছা, প্রথম কথা আমাকে একটু বলো যে রেভিনিউ ডেফিসিট ব্যাপারটা কি, কাকে রেভিনিউ ডেফিসিট বলে? বা গভর্নমেন্টের বাজেটে রেভিনিউ ডেফিসিটের ক্যালকুলেশন কিভাবে করা হয়? তোমরা গভর্নমেন্ট বাজেটে ডেফিসিটের আইডিয়াগুলো পড়েছো? রেভিনিউ ডেফিসিট, ক্যাপিটাল ডেফিসিট, ফিস্কাল ডেফিসিট, মানে প্রাইমারি। সরকার সরকার যা আয় করছে তার বেশি ব্যয় করে ফেলে, যেটা সেটাকে বোঝায়। আচ্ছা, সরকার আয় যা করছে তার চেয়ে বেশি ব্যয় করছে। আর কেউ রেভিনিউ ডেফিসিট, আর কেউ বলবে? দেখো, ডেফিসিট কথাটার মানে অবশ্যই যে এক্সপেন্ডিচার গ্রেটার দেন দ্য রিসিপ্ট, একদমই তাই। এক্সপেন্ডিচার ইজ গ্রেটার দেন রিসিপ্ট। কিন্তু রেভিনিউ ডেফিসিট মানে তা কিন্তু নয়। রেভিনিউ ডেফিসিট মানে প্রিসাইসলি যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে একটা গভর্নমেন্টের একটা ফিনান্সিয়াল ইয়ারে তার যত টাকার রেভিনিউ এক্সপেন্ডিচার হয় এবং ওই ফিনান্সিয়াল ইয়ারে তার যত টাকার রেভিনিউ রিসিপ্ট হয়, এই দুটোর মধ্যে তুলনা করলে যদি দেখা যায় যে রেভিনিউ এক্সপেন্ডিচারের পরিমাণটা রেভিনিউ রিসিপ্টের থেকে বেশি, তখন আমরা বলি যে গভর্নমেন্টের রেভিনিউ ডেফিসিট হচ্ছে। অর্থাৎ আমাকে রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে, সরি, রেভিনিউ রিসিপ্ট থেকে রেভিনিউ এক্সপেন্ডিচারকে মাইনাস করলে যেটা পাবো সেটাই হবে রেভিনিউ ডেফিসিট। আমরা যদি এক্সপেন্ডিচার গ্রেটার দ্যান রিসিপ্ট বলি, তাহলে সব রকমের এক্সপেন্ডিচার আর সব রকমের রিসিপ্ট ধরা হয়ে যাবে। অর্থাৎ গভর্নমেন্টের রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার দুটোই ধরা হয়ে যাবে। আর রিসিপ্টের মধ্যে রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট দুটোই ধরা হয়ে যাবে। সেটা কিন্তু রেভিনিউ ডেফিসিট নয়। রেভিনিউ ডেফিসিট হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার রেভিনিউ রিসিপ্টের চেয়ে বেশি হতে হবে, এবং দুটোর পার্থক্যকে আমরা তখন বলি রেভিনিউ ডেফিসিট। এবার এই যে রেভিনিউ এক্সপেন্ডিচারের কথা বললে, এবং তার থেকে যদি আমি বলি যে সেটা রেভিনিউ রিসিপ্টের চেয়ে বেশি, তাহলে এই রেভিনিউ রিসিপ্টের মধ্যে কি আছে? ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট আছে আর নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট আছে। তাহলে এবার যদি একটু ভালো করে ভেবে দেখো যে তাহলে রিসিপ্টটা এক্সপেন্ডিচারের চেয়ে কম হচ্ছে, এক্সপেন্ডিচারের চেয়ে রিসিপ্ট কম হবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে এই আমার ট্যাক্স রেভিনিউ কম হওয়া। কারণ রেভিনিউ রিসিপ্টের মধ্যে নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের পার্সেন্টেজ খুবই কম, ওটা নেগলিজেবল প্রায়। মূলত সরকারের রেভিনিউ রিসিপ্টের বেশিরভাগটাই আসে ট্যাক্স রেভিনিউ থেকে। তাহলে রেভিনিউ রিসিপ্ট কম হবার কারণ, মূল কারণ হচ্ছে ট্যাক্স রেভিনিউ কম হওয়া। তাহলে ট্যাক্স রেভিনিউ যদি কম হয়, সরকারের ট্যাক্স থেকে যদি আয় কম হয়, তাহলে ন্যাচারালি রেভিনিউ এক্সপেন্ডিচারের থেকে রেভিনিউ রিসিপ্ট কম হয়ে যাবে, এবং সেটা হয়ে গেলে কি হবে? আমার রেভিনিউ ডেফিসিট তৈরি হবে। এবার এখানে প্রশ্নের ক্ষেত্রে যে অপশন দেওয়া আছে তাতে একমাত্র অপশন সি আমরা পাচ্ছি যেটা এর সাথে মেলাতে পারি। অপশন সিতে বলা আছে দেয়ার ইজ র্যাম্প্যান্ট ট্যাক্স ইভেশন। ট্যাক্স ইভেশন মানে যাকে আমরা বলি ট্যাক্স ফাঁকি দেওয়া, বিভিন্নভাবে ম্যানিপুলেশন করে, অ্যাডজাস্টমেন্টস করে, ট্যাক্স ল বা ট্যাক্স অ্যাক্টের বিভিন্ন ফাঁক ফোকরগুলোকে কাজে লাগিয়ে আমাদের যা ট্যাক্স দেওয়ার কথা তার চেয়ে আমরা যদি ট্যাক্স কম দিই বা ট্যাক্স একেবারেই না দিই, তখন সেটাকে আমরা বলি ট্যাক্স ইভেশন।
তাহলে ট্যাক্স ইভেশনের ফলে সরকারের যা ট্যাক্স থেকে আয় হওয়ার কথা তার চেয়ে কম আয় হবে। এবং দ্বিতীয়টা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। এটা তোমরা প্রত্যেকেই জানো, বাজেট পড়েছো বা সাধারণভাবেও আমরা জানি যে গভর্নমেন্ট আমাদের বিভিন্ন ধরনের ট্যাক্স কনসেশনস দেয়। আমি যদি ইনকাম ট্যাক্সের কথা ধরে বলি, তাহলে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিছু কনসেশনস বা ছাড় পাওয়া যায় সরকারের কাছ থেকে। এই ট্যাক্স কনসেশনের সুযোগ নিয়ে আমাদের ট্যাক্সের পরিমাণটা আমরা কম দিই। এই কম দেওয়াটা কিন্তু ইল্লিগাল নয়, ট্যাক্স ইভেট করাটা ইল্লিগাল, ট্যাক্স অ্যাভয়েডেন্সটা ইল্লিগাল নয়, কারণ সরকারই আমাকে ছাড়টা দিচ্ছে, সরকারের দেওয়া ছাড়কে ব্যবহার করেই আমি ট্যাক্স কম দিচ্ছি, এটাকে বলা হয় ট্যাক্স অ্যাভয়েডেন্স। তাহলে ট্যাক্স অ্যাভয়েডেন্সের ফলেও ট্যাক্স কমছে, ট্যাক্স ইভেশনের ফলেও ট্যাক্স কমছে, এবং তার ফলে রেভিনিউ রিসিপ্ট কম হচ্ছে, এবং তার ফলেই কিন্তু আমার রেভিনিউ ডেফিসিট তৈরি হচ্ছে। সেই জন্য এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। এই ডেফিসিট গুলো একটু ভালো করে পড়বে, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। 5 বছর 10 বছরের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেখানে এই গভর্নমেন্ট বাজেট থেকে প্রশ্ন করা হয় বা প্রশ্ন এসেছে, সেখানে কিন্তু একাধিকবার এই ডেফিসিট গুলো থেকে প্রশ্ন আসে। রেভিনিউ ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, ক্যাপিটাল ডেফিসিট, বাজেট ডেফিসিট, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, মানিটাইজ ডেফিসিট, প্রায় 7-8 রকমের ডেফিসিট আছে। এইগুলো কিন্তু খুব ভালো করে একটু তৈরি করে রাখবে, কারণ এগুলো খুব বেশি মাত্রায় প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে। আমরা চলে যাই 6 নম্বর প্রশ্নে। বলেছে which of the following is not a feature of value added tax? ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ যাকে আমরা বলি ভ্যাট, কোনটা ভ্যাটের ফিচার নয়? প্রথমটা বলেছে ইট ইজ মাল্টি পয়েন্ট ডেস্টিনেশন বেসড সিস্টেম অফ ট্যাক্সেশন। 2 নম্বর বলেছে ইট ইজ এ ট্যাক্স লেভিড অন ভ্যালু এডিশনস at each stage of transactions in the production distribution chain. 3 নম্বর আছে it is a tax on final consumption of goods and services and must ultimately be borne by the consumer. এবং 4 নম্বর বলেছে it is basically a subject of central government and the state governments are only a facilitator for its successful implementation. এই 4টে অপশনের মধ্যে কোনটা ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ফিচার নয়? অপশন সি হবে। অপশন সি হবে। আর কেউ বলো কোনটা হতে পারে তোমাদের মনে হয় সি ছাড়া? আচ্ছা, একটাই উত্তর পেয়েছি, অপশন সি। অপশন সিটাই কারেক্ট আনসার। আজকে আমাদের দেশে যে জিএসটি চালু রয়েছে, 2017 সালে যে জিএসটি চালু হয়েছিল, সেই জিএসটি চালু যেটা হয়েছিল সেটা তার আর্লিয়ার ট্যাক্স ভ্যাট, আগে এসেছে ভ্যাট 2005-এর দিকে, তারপর 2017-তে এসছে জিএসটি। এই ভ্যাটেরই একটা মডিফাইড ফর্ম হচ্ছে জিএসটি, ভ্যাটেরই কিছু অদল বদল করে হয়েছে জিএসটি। আমরা জিএসটি কে বলি ডেস্টিনেশন বেস ট্যাক্স, ভ্যাটও হচ্ছে ডেস্টিনেশন বেস ট্যাক্স। ডেস্টিনেশন বেস ট্যাক্সের মানেটা কেউ বলতে পারবে কাকে ডেস্টিনেশন বেস ট্যাক্স বলে? কারণ এটা জিএসটির কনটেক্সটেও প্রশ্নটা ইম্পর্টেন্ট। না স্যার, এটা জানি না। আচ্ছা, আর কারোর জানা আছে? বেশ, ডেস্টিনেশন বেস ট্যাক্সের মানেটা হচ্ছে, মনে করো যে গুজরাটে একটা জিনিস তৈরি হলো এবং গুজরাট থেকে জিনিসটা এলো মনে করো সিকিমে বিক্রি করার জন্য।
জিএসটি কে ডেস্টিনেশন ট্যাক্স এই জন্যই বলা হচ্ছে যে যেখানে জিনিসটা আলটিমেটলি এসে সেল হবে, বিক্রি হবে, সেখানেই জিএসটি পে করতে হবে বা জিএসটি অ্যাপ্লিকেবল হবে। তাহলে যেটা ডেস্টিনেশন, গুজরাটে তৈরি হওয়া জিনিস যখন সিকিমে এসে বিক্রি হচ্ছে তখন জিএসটিটা পে করা হবে বা জিএসটি অ্যাপ্লিকেবল হবে ইন দ্য স্টেট অফ সিকিম। এটাকে ডেস্টিনেশন ট্যাক্স বলা হয়। এই ডেস্টিনেশন ট্যাক্স জিএসটির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ভ্যাটের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। দ্বিতীয় যেটা দেখো পরিষ্কারভাবে বোঝাই যায়, যেটা হচ্ছে ট্যাক্স লেভিড অন ভ্যালু এডিশন। আমরা যখনই কোনো কিছু সেল করি, প্রডিউস করি, তখন সেখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভ্যালু এডিশনস হয়। আমি যদি প্রোডাকশনের রেসপেক্টে বলি যে 10 টাকার আয়রন থেকে আমরা যখন স্টিল প্রডিউস করছি তখন সেই স্টিলের ভ্যালু হচ্ছে সাপোজ 12 টাকা। তাহলে এক আয়রন থেকে স্টিল তৈরি করছি, স্টিল প্রোডাকশন করতে গিয়ে তাহলে ভ্যালু এডিশন হলো 2 টাকা। জিএসটি বা ভ্যাট যে ট্যাক্সের কথাই বলো না কেন, সেটা আলটিমেটলি এই ডিফারেন্স ভ্যালুটার ওপর বসে। কারণ জিএসটি এবং ভ্যাট এই দুটো ট্যাক্সই আনা হয়েছিল একটাই উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে মাল্টিপল ট্যাক্সেশনকে রিমুভ করার জন্য। একই জিনিসের ওপর একাধিক ট্যাক্স, এই ব্যাপারটাকে কমানো বা এই ব্যাপারটাকে সরানোর জন্যই জিএসটি এবং ভ্যাট আনা হয়েছে। ফলে ডিফারেন্সটার ওপর জিএসটি বা ভ্যাট বসে। ফলে এই স্টেটমেন্টটাও ভ্যাট এবং জিএসটি দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। 3 নম্বর দেখো, এই যে ডেস্টিনেশন ট্যাক্সের কথা বলতে গিয়ে বললাম যে সিকিমে যখন জিনিসটা এসে বিক্রি হচ্ছে, যিনি বায়ার সিকিমে জিনিসটা কিনছেন বা যিনি সেলার, যিনি সিকিমে দাঁড়িয়ে জিনিসটা বিক্রি করছেন, সেখানেই জিএসটি বা ভ্যাটটা অ্যাপ্লিকেবল হচ্ছে। ফলে এটা ফাইনাল কনজাম্পশন অফ গুডস এর উপরেই আসছে আলটিমেটলি, সেই জন্যই এটা কারেক্ট হচ্ছে। আর ফোর্থ যেটা বলেছে সেটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট তারাই ভ্যাটের রেট ঠিক করে, জিএসটির রেট ঠিক করে, স্টেট গভর্নমেন্ট শুধুমাত্র সেটাকে ইমপ্লিমেন্ট করে বা কালেক্ট করে। জিএসটির ক্ষেত্রে যেমন সিজিএসটি আর এসজিএসটি কালেক্ট করছে একটা স্টেট থেকে, যে ট্যাক্সটা কালেক্ট হচ্ছে সেটা স্টেট গভর্নমেন্টই কালেক্ট করছে, অর্ধেকটা নিজের কাছে রাখছে, অর্ধেকটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে। সুতরাং সেই হিসেবে ফোর্থ স্টেটমেন্টটাও কারেক্ট। ফলে একমাত্র এই থার্ড স্টেটমেন্টের কথা যদি আমরা বলি, তাহলে থার্ড স্টেটমেন্টটা এখানে আমার ইনকারেক্ট হচ্ছে। কারণ ফাইনাল কনজাম্পশন এর অফ গুডস সেটা যখন হচ্ছে ডেস্টিনেশন ট্যাক্সের রেসপেক্টে, যেটা বললাম যে ফাইনাল গুডস এর ওপর যে আমার ট্যাক্সটা বসছে, তাহলে তার আগের যে স্টেপগুলো সেখানেও তো বসছে, কারণ এটা তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যেখানে যেখানে ভ্যালু অ্যাডিশন হবে, তাহলে এটা মনে রাখবে এইভাবে, একজন প্রডিউসার 10 টাকার জিনিস তিনি হোলসেলারকে বিক্রি করলেন 12 টাকায়, তাহলে এখানে 2 টাকার ভ্যালু এডিশন হলো, এখানে ভ্যাট অ্যাপ্লিকেবল হবে 2 টাকার ওপর। হোলসেলার সেই জিনিসটাই মনে করো 15 টাকায় বিক্রি করলেন রিটেলারের কাছে, তাহলে 3 টাকার ভ্যালু এডিশন হলো, এখানে এইটার ওপর তার মানে ভ্যাট বসবে। রিটেলার যখন বায়ারকে জিনিসটা বিক্রি করছেন সাপোজ 18 টাকায়, তখন সেই 3 টাকার ভ্যালু এডিশনসটার উপরে ভ্যাট বসবে। তাহলে ভ্যাটটা তো এভরি স্টেপেই বসছে, তাহলে শুধুমাত্র তো ফাইনাল কনজাম্পশনের উপর বসছে না। এই ট্যাক্সের এফেক্টটা আলটিমেটলি হয়তো কনজিউমারের উপর আসছে। এই সেকেন্ড স্টেটমেন্টটা কারেক্ট হলেও ফার্স্ট স্টেটমেন্টটা ইনকারেক্ট, যে কারণে ইট ইজ নট এ ফিচার অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেই জন্য সিটাই হচ্ছে কারেক্ট আনসার। আজকে তোমাদের এই 6টা কোয়েশ্চেন করিয়ে রাখলাম, পরের দিনও তোমাদের এই বাজেট বা পাবলিক ফাইন্যান্সের কোয়েশ্চেনই করাবো। এটাকে একটু প্রিপেয়ার করে এসো। ডেফিসিটের যে জায়গাগুলোকে দেখতে বললাম সেগুলো একটু ভালো করে দেখে এসো, তাহলে আনসারটা করতে পারবে। ঠিক আছে, আজকের মতন ক্লাস শেষ করি। ঠিক আছে স্যার।